আগের পর্বগুলিতে দেখেছিলেন কিভাবে বিশাখাপত্তনম ঢুকলাম এবং কিভাবে ভিস্তাডোম সফরে ভাইজ্যাক থেকে আমি আরাকু ভ্যালি এসে পৌঁছালাম ও পরদিন আরাকু ভ্যালির আশেপাশের স্পটগুলি ঘুরে দেখানো হলো। পরদিন সোজা রওনা দিলাম ছত্তিশগড় জগদলপুর। সেই পর্ব যদি মিস করে গিয়ে থাকেন অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ব্লগটিতে রয়েছে ছত্তিশগড় তথা জগদলপুরের ভ্রমণের খুঁটিনাটি। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। চলুন আজকের জগদলপুর ভ্রমণের দৃশ্য শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ডে 4 আমাদের এখানে বেড়ানোর। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আজকে এখানকার যে লোকাল স্পটগুলো, লোকাল যে সাইট সিনগুলো সেগুলো আজকে আপনাদের এক্সপ্লোর করিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। আপনাদের জন্য সমস্ত সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর স্পট অপেক্ষা করে রয়েছে। চলুন, উঠে পড়েছি গাড়িতে। এবার প্রথমেই যে জায়গাটা আমরা যাব সেটা হচ্ছে দন্তেশ্বরী মাতার মন্দির। তো সেখানে গিয়ে মন্দিরের সমস্ত হিস্টোরিক্যাল ডেসক্রিপশন আমি মন্দিরের অন স্পট গিয়ে আপনাকে জানাচ্ছি। তো চলুন যাওয়া যাক দন্তেশ্বরী মাতার মন্দির। আর আমাদের এটা শিডিউল আছে যে ওখানে নেমে ব্রেকফাস্ট করবো। চলুন। ওকে, তো আমরা এসে পৌঁছেছি দন্তেশ্বরী মাতার মন্দিরে, যেটা রয়েছে বাস্তার প্যালেসের মধ্যে। বাস্তার প্যালেস ওই দিকে অবস্থান করছে, দন্তেশ্বরী মাতার মন্দির একদম তার সামনে অবস্থান করছে। তো এই দন্তেশ্বরী মাতার মন্দির, এখান মেন মন্দির কিন্তু দান্তেওয়াড়াতে। এখানে যেটা হয় ডলি আসে দান্তেওয়াড়া থেকে। তো চলুন মন্দিরের ভেতর আস্তে আস্তে ঢুকে যাই। জানি না দেখাতে পারবো কিনা, যদি ক্যামেরা অ্যালাউ না থাকে মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, নিয়ে যাবো না ক্যামেরা। চলুন। দান্তেশ্বরী মন্দিরের প্রধান মূর্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। এটি দেবী দান্তেশ্বরী বা দুর্গার রূপে প্রতিষ্ঠিত। মূর্তিটি একটি শক্তিশালী এবং আদি মূর্তি হিসাবে ভক্তদের কাছে অত্যন্ত পূজনীয়। দান্তেশ্বরী মাতার টেম্পল বাস্তার যে প্যালেস রয়েছে তার ঠিক অপোজিটে সমস্ত রকম ধোসা, ইডলি, এই সমস্ত কিছু স্টল টাইপের দোকান রয়েছে। তো আমাদের যিনি ড্রাইভার রয়েছেন তিনি আমাদেরকে সাজেস্ট করলেন যে এই সমস্ত দোকানগুলো বেশ ভালো রকমের পোহা, ইডলি বা আপনি ধরুন পুরি, এই সমস্ত যদি খেতে চান অবশ্যই এখানে এসে খাওয়া দাওয়া করবেন। তো চলুন দেখি কীরকম, কতটা সুন্দর এখানকার খাওয়া দাওয়া। চলুন টেস্ট করো। কিরকম কিরকম মোটামুটি ঝাল রয়েছে, এটাতে ঝাল। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটাকে বলা হচ্ছে দলপত সাগর। একটা পার্কের মতন করা রয়েছে আর দুদিকে জল ডিভাইড করা রয়েছে। তো মোটামুটি লাগছে, খুব একটা আহামরি কিছু নয়। এখানে কলকাতা ইকো পার্ক এর চেয়ে অনেক বেটার আমার মনে হয়। তো চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই। দলপত সাগর ছত্তিশগড় দান্তেওয়াড়ি জেলার একটি সুন্দর প্রাকৃতিক জলাশয়। এটি শুধু একটি প্রাকৃতিক স্থান নয়, বরং একটি প্রাচীন লোককথার সাথে জড়িত। লোককথা অনুযায়ী বহু বছর আগে এখানে এক গ্রামে বাস করত একটি সদয় মেয়ে, যার নাম ছিল দলপতি। একদিন এক অভিশপ্ত যোদ্ধা গ্রামে এসে তাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু দলপতি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। রাগান্বিত যোদ্ধা গ্রামকে অভিশাপ দেয়, যার ফলে জলাশয় শুকিয়ে যায়। তবে দলপতি দেবতাকে প্রার্থনা করলে সাগরের জল পুনরায় পূর্ণ হয় এবং গ্রাম রক্ষা পায়। সাগরের নাম দেওয়া হয় দলপত সাগর এই সাহসী মেয়ের স্মৃতি রক্ষার্থে। আজও এটি একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। দলপত সাগর থেকে কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের দূরত্ব প্রায় 42 কিলোমিটার। সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। রাস্তার দুপাশে বেশ জঙ্গুলে পথ এবং রাস্তা মোটের উপর বেশ ভালো। আমরা প্রায় ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে গেলাম কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কে। এর আগে দলপত সাগর দেখলাম। দলপত সাগর থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে অবস্থান করছে এই কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। এর মধ্যে যেটা বলার সেটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার রয়েছে এই পাশে। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট করছি
এই টিকিটের মানে যেটা টোটাল টিকিট প্রাইস সেটা হচ্ছে 2400। আচ্ছা, 2400 টাকার মধ্যে আপনারা 6 জন যেতে পারবেন। একটা জিপ দেওয়া হবে আপনাদের। মোটামুটি ঘুরতে বলা হচ্ছে 3 ঘন্টার কাছাকাছি টাইম পিরিয়ড লাগবে। আচ্ছা, এবার বলি এর ভেতরে কি কি আছে। এই কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক, এই কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে রয়েছে বেশ কয়েকটি গুহা আর কি, বেশ কয়েকটি কেভ, আর তাছাড়া রয়েছে একটা ওয়াটারফল। তো এই 2400 টাকার মধ্যে যে কোনো একটি গুহা আপনারা দেখতে পারবেন, আর দেখতে পারবেন একটি ওয়াটারফল। তো চলুন আমরা যাব কুটুমসার গুহা, কুটুমসার কেভ আর ওয়াটারফলে। চলুন যাওয়া যাক ভেতরে। এখন আমাদের সমস্ত লোকজন টিকিট করছেন, তো টিকিট করার পরে আমরা জিপ ধরবো, জিপ ধরে ভেতরের দিকে এগিয়ে যাব। চলুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের এন্ট্রি টিকিট করিয়ে আমরা রওনা দিলাম পার্কের দিকে জিপ নেওয়ার উদ্দেশ্যে, কারণ হুড খোলা জিপে করেই আজকের সফর হতে চলেছে। এই হচ্ছে জিপ, জিপে ওঠা হচ্ছে। চলুন। চলো, উই আর অন জিপ। জিপে আমরা সবাই শুরু হয়ে গেছে ভ্রমণ। তো চলুন যাওয়া যাক। एनिमल या बर्ड है मैम, लेकिन दिन में वही दिखाई नहीं देते हैं। जंगल है ना बहुत बड़ा, 200 किलोमीटर पूरा फैला है जंगल। अच्छा, खुला जंगल है, अंदर अंदर रहते हैं, अंदर अंदर रहता है। और जानवर बड़े कोई सुबह वगैरह दिखते हैं, सुबह सुबह नहीं तो शाम को दिखते हैं। अच्छा, इस जंगल का खास बात क्या है यहाँ पर? इसमें ज़्यादातर बोलने से ना वही पेड़ उड़ सब है, लेकिन इसमें अच्छा, ज़्यादा लंबा लंबा दिख रहा है ना। हाँ। ये वाला पूरा हाँ। साल का है, अच्छा। 2020 का। अच्छा अच्छा, मजबूत लकड़ी है, मजबूत है। हाँ। इसमें ना क्या है कि इसका घर के लिए भी काम आता है। अच्छा, और इसका पत्ता है ना, हाँ पूरा गाँव के आदिवासी लोग ना इसको ना वो दोनों पत्तिल बना के ना ताली उली जैसा बना के खाना वाला खाते हैं, इसको बेच देते हैं। अच्छा। ये फॉरेस्ट तो सब सीजन में ओपन नहीं रहता ना भाई साहब? हाँ, बारिश के समय नहीं रहते हैं। अच्छा, अभी यहाँ नवंबर से कितना टाइम पर तक ओपन रहेगा? पहले ना 1 नवंबर से चालू करते थे, वो 15 जून तक चलता था। 15 जून। अभी क्या है 15 अक्टूबर से कर दिए हैं। हाँ हाँ हाँ, वही देख रहा है। কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলায় অবস্থিত একটি অন্যতম বৈচিত্র্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাতীয় উদ্যান। 1982 সালে এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। পার্কটি তার ঘন অরণ্য, বন্যপ্রাণী, চুনাপাথরের গুহা ও জলপ্রপাতের জন্য বিখ্যাত। এটি মূলত কাঙ্গের নামে একটি নদীর নামে এর নামকরণ করা হয়েছে। সামনে তেমন রাস্তা চোখে পড়ে না। রাস্তা বলতে মাটির এলোমেলো জঙ্গুলে পাথুরে পথ। খানিক যাওয়ার পর একটি চেক পোস্টের সামনে গাড়ি এসে থামলো। এখানে আমাদের জিপটির পারমিট চেকিং এবং জিপের নাম্বার সমস্ত কিছু ভেরিফাই করা হলো। শুনলাম চেক পোস্টের ওপারে রয়েছে কুটুমসার গ্রাম। ফিরতি পথে এই গ্রামের রাস্তাই ধরবো আমরা। আমাদের জিপ আবার ছুটলো শাল, সেগুন, বাঁশ, মহুয়া গাছের মধ্যে দিয়ে। এই অরণ্যে প্রধানত ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস বনভূমি দেখা যায়। নানা রকম মেডিসিনাল প্ল্যান্টস, লতাগুল্ম, অর্কিডস এবং শৈবালে মোড়া বৃক্ষরাজিও চোখে পড়ে। এই সমস্ত যে গাছগুলো দেখছেন উঁচু, এগুলো শাল গাছ বলা হচ্ছে বেশিরভাগ। আর শাল গাছের এখানে নাকি এক রকমের
আমাদের সাথে যিনি গাইড রয়েছেন বললেন যে শাল গাছ থেকে এক রকমের বীজ পাওয়া যায়, সেই বীজগুলো অ্যাকচুয়ালি কী হয় সেগুলো দিয়ে নানারকম সাবান টাবান তৈরি করেন। এখানে কুসুমসার যে গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দারা। তো চলুন এখন আমরা এগিয়ে যাচ্ছি গুহার দিকে, যাওয়া যাক। আরো খানিক যাওয়ার পর দেখলাম খানিক ফাঁকা উপত্যকার মতো একটি চাষের জমি রয়েছে। সেখানে মূলত ধান চাষ হয়েছে। হয়তো কুটুমসার গ্রামের বাসিন্দারা এই চাষাবাদ করে থাকেন। অরণ্য, জলাশয়, চাষ জমি পেরিয়ে জিপ এসে পৌঁছালো এখানকার অন্যতম আকর্ষণ চুনা পাথরের তৈরি কুটুমসার গুহা স্পটটিতে। এখানে মূলত 3টে গুহা আছে, একটা ডান্ডাক কেভ, একটা কৈলাস কেভ আর একটা কুটুমসার কেভ। এই 2400 টাকা যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে আপনাকে যে কোনো একটি কেভ কভার করতে দেবে। তো আমরা মোস্ট ফেমাস যেটা কুটুমসার কেভ এবং মোস্ট বিউটিফুল ওয়ান, সেইটাতেই আমরা যাব। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, এখানে মেডিকেল প্ল্যান্টস ফর কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক, এখানে নানা রকমের মেডিকেল প্ল্যান্টস রয়েছে। চলুন আস্তে আস্তে জঙ্গলের পথ ধরে এগিয়ে যাই আমরা কুটুমসার কেভের দিকে। লেটস গো। पूरा गर्म कर लेगी जैसा ही वाला इसके जैसा ही वाला प्लेट है जी। क्या है इसके में? हाँ मतलब ये ना मगरमच्छ की चाल जैसा दिखेगा, साजा का पेड़ है ये वाला। अच्छा, ये ना नमी के समय ना ये पेड़ ना बहुत पानी जमा करके रखते रहता है। काट ले पानी दे काटने ना बहुत सारा पानी भी निकलता पानी भी रोबेगा मौसम। चलो और इसका बीज तो ना वही गिलहरी वाला जो दाना होता है। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট দিয়ে তৈরি চুনা পাথরের গুহা কুটুমসার। বর্ষাকালে এতে ঢোকার পথ বন্ধ থাকে। গুহার এন্ট্রান্স বেশ ন্যারো। আমার মতে বয়স্ক মানুষদের এই গুহায় নামা এড়িয়ে চলাই ভালো। ন্যাশনাল পার্কের এন্ট্রান্সের সময় জিপ ও গাইডের চার্জ ধরে নেওয়া হয়। সেই গাইডই আমাদের কুটুমসার গুহার পথ দেখিয়ে প্রবেশ করালো। অন্ধকার গুহা, এন্ট্রান্সের পোর্শন খানিক হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হয়। কোমরে এবং হাঁটুতে সমস্যা থাকলে এখানে প্রবেশ এড়িয়ে চলাই ভালো, কারণ বোরা কেভের মতো বিশাল আয়তন এর নয় এবং মেনটেনেন্সও অতটা উন্নত নয়। हाँ, ये गुफा का खोज है ना मैम, ये पहले 1900 के आसपास मतलब 1900 में ना यहाँ के स्थानीय आदिवासी लोग ना पहले शिकार के द्वारा में खोज की है। तो जंगल में जानवर को मारने मतलब जंगल में शिकार करने आते जानवर में भी उससे मुर्गी बोलते हैं उसको मार दिए। उसको ना मारने जानवर में गाय लोग किसी गुफा में घुस गए। फिर गाँव वाले क्या कि बांस को मसाला जला के अंदर घुस गए, तब पता चला है। फिर 1900 मतलब 1951 में ना जो डॉक्टर शंकर तिवारी है वो आकर 330 मीटर लंबाई मतलब इसका रिसर्च किया है। अच्छा, अरे ऊपर में देख रहे हैं ना पूरा चूना पत्थर का है जैसा और एक जैसा ये वाला दिख रहा है। इसमें से पानी दिखता है, तो पानी दिखने से ना पूरा लाइव स्टोन चूना पत्थर द्वारा बढ़ रहा है ना, पूरा कैल्शियम कार्बोनेट मतलब चूना पत्थर। हाँ, स्टैलेक्टाइट ऊपर से बढ़ते आएगा। हाँ, और नीचे आगे में दिखेगा बहुत सा। ये वाला ना मैम पहले बहुत वाइट था, चमकीला चला था। पहले ना क्या है कि पेट्रोमिक्स मसाल का दिल उदिल जैसा भी पहले उसके साथ दिखाते थे। वो धुएं की वजह से पूरा काला पड़ गया, पहले भी ऐसे काला पड़ गया।
इसमें बारिश में ना बहुत सारा पानी बहता है, जंगल का आसपास का जंगल का पानी पूरा गुफा नीचे अंदर आ जाता है पूरा गुफा के अंदर। गुफा के अंदर ऐसी मिट्टी है, जितना भी सामने के पूरा मिट्टी है, अच्छा ऐसे भरा हुआ था। हाँ। पहले ना यार एक छोटा रास्ता था, उसको ना पानी घुस चुका है, मिट्टी को काट काट के पूरा सुरंग बना है। अच्छा देखिए ये अभी भी बढ़ रहा है, जैसा ना पानी रिस रहा है ना, वो अंदर से मतलब चूना आ रहा है इसके लिए। अच्छा वो पानी ना धीरे धीरे जम जम के वो बढ़ रहा है। तो कुछ साल बाद ऐसे जुड़ जाएगा ट्रिप, मतलब केव पिलर भी बोल सकते हैं, ट्रिप पिलर भी बोल सकते हैं। ये जो ऊपर से आता है स्टेलेक्टाइट और नीचे वाला स्टेलेक्टाइट। দেখুন এগুলো হচ্ছে স্টেলেকটাইট স্টেলেগমাইট। যিনি এক্ষুনি আমাদের সঙ্গে আমাদের গাইড ভদ্রলোক যিনি আছেন তিনি আপনাদের বললেন। नाम क्या है आपका? रामनाथ बघेल। रामनाथ। रामनाथ जी हमको यही कह रहे थे। तो ये स्टेलेगनाइट है और ये स्टेलेगमाइट है। তো ये जो होगा মানে এটা যেটা হবে সেটা পুরোটাই কভার হয়ে যাবে উনি বললেন, তাই তো? यस। আচ্ছা उसकी शेप में बना है। अरे ये वाला पत्थर लेपर्ड जैसा दिखेगा। तरह तरह की शेप हाँ, क्रिएट shape। हो रहा है। তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের কিন্তু জায়গাটি মন্দ লাগবে না। গুহার ভেতর কোমর বেঁকিয়ে মাথা নামিয়ে টেরে বেঁকে কোনো রকমে প্রবেশ করার পর অনেকখানি বিশাল ফাঁকা জায়গা চোখে পড়ে। গুহাটির দৈর্ঘ্য প্রায় 1370 মিটার। পর্যটকরা সাধারণত 350 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে। গুহার ভিতরে টর্চ ও গাইড ছাড়া প্রবেশ না করাই ভালো। ক্যামেরায় কিছুই ধরা পড়ছে না। বলা হলো যে গুহার ভেতরে একটি মাঠ থাকে যেটা পুরোপুরি সূর্যের আলো থেকে বঞ্চিত, যেটাকে বলা যায় একদম গুহার ভেতরেই থাকে। গুহার কোনোদিনও সূর্যের আলো দেখেনি। তো একদম ভেতরে স্বাভাবিকভাবে পুরো সাদা রঙের দেখতে এটাকে, এখানে এটাকে দেখা গেল। চলুন এগিয়ে যাই। ऊपर में देखो जैसा ये रूप और जैसा गुफा के अंदर में जैसा पहले पानी ना निकास नहीं हो रहा था, उतना समय ना ऐसा घूम घूम के कट जाए पानी की वजह से। ऐसे रूप और कई मंदिर में बना रहते हैं उसकी डिजाइन। अंदर का पानी है ना मैं इस बार निकला। अच्छा अब यहाँ से रिटर्न में जाएंगे, छोटा सा वाटरफॉल कांगेर जा रहा है, वहाँ जाकर मैं बताऊँगा इसमें वहाँ निकलता है। ज़्यादा सफेद वाला दिख रहा है ना, मैं नया वाला। नया हुआ है। আমাদের গাইড টর্চ হাতে নানান জিনিস বোঝাতে বোঝাতে আগে আগে চলেছে। দেখলাম চুনা পাথরের শিলাগুলি কোথাও শিবলিঙ্গ, কোথাও আবার নানান আকারের আকৃতি নিয়েছে। শিলাগুলি গ্রামের মানুষ দেবদেবীর শিলা হিসাবে পুজো করে। पानी जगह আর একটা কথা এখানে জানিয়ে রাখা ভালো, গুহার ভেতর কিন্তু অক্সিজেনের বেশ অভাব রয়েছে। তবে আমার মতো যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন অবশ্যই এটি এক্সপ্লোর করে যাবেন, একদম মিস করবেন না।
ওই চুনা পাথর নানা রকম স্ট্রাকচার ডিজাইন। জল আছে, মাছ আছে ওর মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে জলে পা ভিজে গেছে? হ্যাঁ ওই টুকটাক, এই টুকটাক। হ্যাঁ নিচে অনেক লোকজন রয়েছে। সাকসেসফুলি অভিযান কমপ্লিট। চলুন এবার স্পটে যাওয়া যাক। একটা দুঃসাহসিক অভিযানই বলা যেতে পারে। বেশ সুন্দর এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি। হয়েছে? হ্যাঁ দারুণ লাগলো, খারাপ লাগেনি। একটু কষ্টকর বাট দুধ দেখে শান্তি হলো। কুটুমসার কেভের স্পটটিতে অনেকখানি জায়গা জুড়ে বসার ব্যবস্থা রয়েছে। আমাদের সাথে আসা বাকি সহযাত্রীরা কিন্তু আমাদের জন্য এখানেই ওয়েট করছিলেন। কুটুমসার গুহা দেখার পর আমরা এখন যাচ্ছি কাঙ্গার ভ্যালি যে ফলস আছে তার উদ্দেশ্যে। সেম জিপে করে আমরা যাচ্ছি। তো এখানে যে কাঙ্গার ভ্যালি একটা গ্রাম রয়েছে, এখানে আমাদের কুটুমসার গ্রাম, কুটুমসার গুহার কাছেই একটা কুটুমসার গ্রাম রয়েছে। এখানে বিভিন্ন রকম বাসিন্দা রয়েছে। আচ্ছা, আমাদের যে গাইড ভদ্রলোক রয়েছেন আমাদের সাথে, তিনিও হচ্ছেন এই কুটুমসার গ্রামেরই। এবং এই গুহার এক্সপিরিয়েন্স বেশ ভালো। এটা সেরকম বুড়া কেভের মতো বিশাল বড় লম্বা একটা গুহা নয়, ছোটোর ওপর একটি গুহা, কিন্তু বেশ গুহার একটা যে অভিজ্ঞতা সেটা রয়েছে। আর বেশি মানে গুহার কিন্তু বেশ গভীরে, যারা বেশ বয়স্ক লোকজন যদি নিয়ে আসেন আপনারা, আমি বলবো যে নিচের দিকে না নামাটাই বেটার, কারণ বেশ গুমোট একটা ভাব রয়েছে আর শ্বাসের কষ্ট হলেও হতে পারে। চলুন এবার চলে যাই ফলস দেখতে। আবার অরণ্য পথ ধরে এগিয়ে চললাম কাংড়া ধারা জলপ্রপাতের উদ্দেশ্যে। গাছের ফাঁক ফোকর দিয়ে ঠিকরে আসছে দ্বীপ্রহরে সূর্যরশ্মি। আমরা এসেছি কাঙ্গার ভ্যালি যে ফলস, সেই ফলসটা দেখতে। এবার কুটুমসার গুহা দেখা হয়ে গেল, এবার কাঙ্গার ধারা ফলসে এসছি। চলুন নিচের দিকে এবার আস্তে আস্তে নেমে যাব। যেহেতু এটি পার্কের একটি অন্যতম ট্যুরিস্ট ভিজিটিং স্পট, তাই বন্য পথে জলপ্রপাতে নামার জন্য সুন্দর রাস্তা বানানো হয়েছে। কাঙ্গার ধারা জলপ্রপাত মূলত কাঙ্গার নদী থেকে উৎপত্তি লাভ করেছে এবং এর নামানুসারেই কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কেরও নামকরণ হয়েছে। জঙ্গলের বেশিরভাগ অংশই পাথুরে, ফলে স্থানে স্থানে কাঙ্গার নদীটি নানান নয়নাভিরাম জলপ্রপাতের সৃষ্টি করেছে। জলপ্রপাত দেখার পর ফিরতি পথ ধরল আমাদের জিপ। চললাম কুটুমসার গ্রামের দিকে। গ্রামের কাঁচা রাস্তার দুপাশে ধান জমি, স্থানে স্থানে গ্রামের বাসিন্দাদের ঘর বাড়ি চোখে পড়ে। আদিবাসী ছেলে মেয়ে বউয়ের দলও চোখে পড়ে। সেই সঙ্গে গ্রামের প্রাণোচ্ছল কচি কাচার দল হাত নেড়ে বিদায় জানাচ্ছে আমাদের। দেখুন একদল ছাগল কিভাবে রাস্তা পার হয়ে যাচ্ছে, কি সহজ সরল জীবনযাত্রা ওদের। কুটুমসার গ্রাম ও জঙ্গল, গুহা, জলপ্রপাত সব দেখে চোখ সার্থক করে ফিরে চললাম ঠিক যেখান থেকে আজকের যাত্রা শুরু হয়েছিল, মানে সেই জিপ সফর শুরু হয়েছিল সেই উদ্দেশ্যে। ওকে, আমাদের তাহলে এইখানে কাংড়া ভ্যালির যে স্পট দেখানোর পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাব কাংড়া ভ্যালি ফরেস্ট থেকে। তো কাংড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এক কথায় বেশ সুন্দর লাগলো। ট্রেকিংয়ের একটা অভিজ্ঞতা রয়েছে, গুহার একটা অভিজ্ঞতা রয়েছে, ঝর্ণা পাহাড় মিলিয়ে বেশ সুন্দর, বেশ সুন্দর। তো চলুন বেরিয়ে যাই এবার পার্ক থেকে। দেখা যাক কোনো খাওয়া দাওয়া করতে পারি কি না, তো দূর দূর পর্যন্ত জঙ্গলই দেখা যাচ্ছে। চলুন দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। এখন আমরা চলেছি তিরোৎকর ওয়াটারফলের উদ্দেশ্যে। তিরোৎকর জলপ্রপাত কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের মেইন এন্ট্রি গেট থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি ন্যাশনাল পার্কের মধ্যেই অবস্থিত একটি অসাধারণ সুন্দর দুর্ধর্ষ জলপ্রপাত। চলুন তাহলে যাওয়া যাক।
তিরাতগড় ওয়াটারফলসের সামনে মানে কাছেই কয়েকটা ধাবার মতন জায়গা রয়েছে। এটা মেনলি আদিবাসীরাই চালায় আর কি ধাবাগুলো। এখানকার যে গ্রামের বাসিন্দারা সবাই মিলে এই ধাবাগুলো করেন। তো এখানে আমরা এসে ভেজ থালি খাচ্ছি। তো দেখা যাক এখানে খাবার দাবার বেশ ভালোই বলছেন যে আমাদের ড্রাইভার রয়েছেন তিনি। চলুন দেখি খাওয়া দাওয়া স্টার্ট করি। এই দিয়েছে এরপর শটান নেমে চললাম 250 সিঁড়ি। ভ্যালির ফাঁক ফোকর দিয়ে ও গাছপালার মধ্যে মধ্যে জেগে উঠছে সুবিশাল নয়নাভিরাম তিরোৎগড়ের এক প্রাণবন্ত দৃশ্যপট। দেখলেন, চলুন সামনের দিকে নেমে যাই। মোটামুটি 250টা সিঁড়ি আছে, তো চলুন নামার ট্রাই তো করি অন্তত। তিরোৎগড় জলপ্রপাতটি মেনলি ইন্দ্রাবতী নদী ও তার উপনদীর মিলিত ধারা। উচ্চতা প্রায় 300 ফুট। জলপ্রপাতটি প্রসিদ্ধ মূলত এর ক্যাসকেডিং স্টাইল বা ধাপে ধাপে নেমে আসা জলধারা এই স্টাইলের জন্য। দ্বীপ্রহরে রোদ মেখে কাঙ্গার ভ্যালি কাঁপিয়ে নেমে আসছে আজকের চিত্রপটের ক্লাইম্যাক্স ও ভ্যালির প্রাণবিন্দু তিরোৎগড় ওয়াটারফল। কিরকম লাগছে জলপ্রপাতটা? আমি যতগুলো জলপ্রপাত দেখেছি আজ পর্যন্ত, রাঁচিতে বলুন, যেখানে বলুন, ঝাড়খণ্ডে বলুন, এর মধ্যে জলপ্রপাত এখনো পর্যন্ত কোথাও দেখিনি। এত সুন্দর, এত সুন্দর। One of the best waterfall. এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিরাতগড় ওয়াটারফলসের একদম অপোজিটে, মানে একদম ইন ফ্রন্ট অফ তিরাতগড় ওয়াটারফলস বলতে পারেন। এত সুন্দর ওয়াটারফল, সত্যি মানে চোখ জীবন সব সার্থক হয়ে যাচ্ছে দেখার পরে। বিপুল পরিমাণে জলরাশি একদম টপ অফ দ্য হিল থেকে একদম এত ধারার মতো নেমে এসেছে ওখান থেকে নিচ পর্যন্ত। আর যেটা লাগছে যে এইটা, তো এই যে জলধারাটা নামছে এটা হচ্ছে ইন্দ্রাবতী নদী। এই জলধারাটাই ওপর থেকে নেমে এসে সোজা এই পথ বরাবর চলে গেছে চিত্রকূট ওয়াটারফলের দিকে। তো ভীষণ সুন্দর লাগছে, অসাধারণ। প্রচুর দর্শক এসছেন, প্রচুর মানুষ এসছেন ছত্তিশগড়ের এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটিকে উপভোগ করার জন্য। তো দেখুন আপনারা ঠিক কতটা সুন্দর, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। দুর্দান্ত সুন্দর একটা ওয়েদার রয়েছে, একদম হাওয়া বইছে আর মনে হচ্ছে একটু বৃষ্টি মেঘমেঘ হয়েছে, বৃষ্টি আসবে। আমরা তিরাতগড় ওয়াটারফল দেখে এগিয়ে চলেছি মান্ডোয়া ওয়াটারফলের দিকে। মান্ডোয়া ওয়াটারফলের দিকে যাত্রা শুরু করলাম। পথে দেখা মিলল বিস্তীর্ণ ধান জমি। পাথুরে উপত্যকাতেও এত সুন্দর ঘাস ও ধান জমি, সবুজ স্পর্শে মনটা তরতাজা হয়ে গেল। এসেছি মান্ডোয়া ফলস দেখতে। আসা মাত্রই এখানে প্রচন্ড জোর বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, এখানে মান্ডোয়া ফলস যেটা বলছে যে সবচেয়ে ভালো জলপ্রপাত এই দিককার,
তিরাতঘাট জলপ্রপাত। তিরাতঘাট দেখার পর এইটা এলে চোখে খুব একটা লাগবে না। মেনলি এই জলপ্রপাতটা যখন সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে বর্ষাকালে। ভরা বর্ষায় আপনাকে আসতে হবে, তবে বিপুল পরিমাণ জলরাশি ওপর থেকে নিচে ঝরে পড়বে। তো এখন যেটা লাগছে বেশ ভূমিরূপ, কিন্তু বেশ সুন্দর। চারদিকে ধান জমির মাঝখানে রুক্ষ পাথর, তার মধ্যে দিয়ে নদী বয়ে যাচ্ছে। দেখুন একবার আপনারা। মান্ডোয়া ওয়াটারফলের কাছে যখন এসে পৌঁছালাম তখন গোধূলির লালচে আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। ছাতা নিয়ে চলেছি পথ দিয়ে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। জলপ্রপাতের সামনে ছোট ছোট ভিউ পয়েন্ট, সেখান থেকে দু চোখ ভরে দেখলাম বৃষ্টি স্নাত মান্ডোয়া জলপ্রপাতকে। জগদলপুর থেকে 31 কিলোমিটার দূরে অবস্থিত মান্ডোয়া ওয়াটারফল এটিও একটি কাসকেডিং স্টাইল জলপ্রপাত। দৃশ্য এক কথায় অনবদ্য। মান্ডোয়া ওয়াটারফল দেখে সরু আলপথ ধরে ফিরে চললাম। এরপর ধীরে ধীরে সন্ধে নেমে এলো জগদলপুর জুড়ে। আমরাও এসে পৌঁছালাম আজকের শেষ গন্তব্য, যার নাম বাস্তার প্যালেস। বাস্তার প্যালেস ছত্তিশগড় তথা জগদলপুরে অবস্থিত একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ। সম্পূর্ণ প্রাসাদটি বর্তমানে অন্যতম টুরিস্ট স্পট। তবে প্রাসাদের গ্রাউন্ড ফ্লোরের একটি ঘর, অর্থাৎ এই ঘরটি কেবলমাত্র টুরিস্টদের জন্য খোলা থাকে। বাকি অংশে প্রবেশ করার জন্য কোনো অনুমতি নেই। প্রাসাদটি 1700 শতকে বাস্তার রাজবংশ দ্বারা নির্মিত হয়। প্রধানত রাজস্থানী ও মুঘল স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি এই প্যালেস। রাজবংশের সময়কালীন প্রশাসনিক কার্যক্রম এখান থেকেই পরিচালিত হতো। এটি হলো আজকের শেষ গন্তব্য। এরপর সেরাতে সারাদিনের ধকল শেষে তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়ি সকলে। দেখছি ওকে, তো আজ হচ্ছে ডে 5 আমাদের যাত্রাপথে। তো আজকে আমরা যাচ্ছি প্রথমেই বালাজি টেম্পল, তারপর বিভিন্ন ফলসগুলো আপনাদের দেখাবো। তো চলুন আজকে শেষ দিন, আজকের দিনটা ভালো করে সারাদিন দারুণ করে এনজয় করব। তারপরে তো ব্যাক টু হোম। চলুন ভালো করে কাটিয়ে আজকে বিদায় জানাবো এই শহরকে, এই আমাদের ছত্তিশগড়ের জগদলপুরকে। ওকে, গুড মর্নিং বন্ধুরা। আমরা প্রথমেই যেটা স্পট এসে পৌঁছেছি সেটা হচ্ছে বালাজি টেম্পলের সামনে। তো এখন রয়েছি বালাজি টেম্পলের সামনে। আস্তে আস্তে ঢুকবো, দেখবো কি রয়েছে। বেশ সুন্দর মন্দিরটা, একটুখানি দক্ষিণী স্টাইলে নির্মিত মনে হচ্ছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। জগদলপুরের বাস্তার জেলায় অবস্থিত প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে বিখ্যাত এই বালাজি মন্দির, যা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির নামেও পরিচিত। দক্ষিণী স্টাইলে নির্মিত এই মন্দির মেনলি অন্ধ্র অ্যাসোসিয়েশন সদস্যদের প্রচেষ্টায় তৈরি। মন্দিরটি প্রায় প্রতিদিনই খোলা থাকে। মন্দিরের কারুকার্য কিন্তু বেশ নজরকাড়া। বালাজি মন্দিরের প্রধান ভগবান ভেঙ্কটেশ্বর, যিনি হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর অবতার। মন্দিরটি তার অসাধারণ স্থাপত্য শৈলী, আধ্যাত্মিক পরিবেশ ও নানান ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রসিদ্ধ। মন্দিরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গর্ভগৃহ, গোপুরম বা প্রবেশদ্বার, মণ্ডপম বা প্রার্থনা হল, ধ্বজস্তম্ভ আর প্রসাদ বিতরণ কেন্দ্র। এখানকার প্রধান উৎসবগুলির মধ্যে রয়েছে ব্রহ্মোৎসব, রথযাত্রা, মকর সংক্রান্তি, পঙ্গল ও একাদশী। তো আপনারা দেখলেন বালাজি মন্দির কতটা সুন্দর, কি সুন্দর। চারদিকে বিশাল বড় একটা চত্বর নিয়ে তৈরি হয়েছে, আর রথের স্টাইলে পুরো মন্দিরটি নির্মাণ করা হয়েছে। তো চলুন এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো বালাজি মন্দির থেকে। চলুন চলে যাই পরবর্তী স্পটে। সাউথের দিকে বেড়াতে গিয়ে ধোসা টেস্ট করব না, এটা হতেই পারে না। তাই আজকের ব্রেকফাস্ট মূলত ইডলি, সাম্বার এবং ধোসা। ব্রেকফাস্ট করে এগিয়ে চললাম আজকের পরবর্তী স্পট চিত্রধারা ওয়াটারফল দেখতে।
জগদলপুর শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে পোটানোর গ্রামে এই জলপ্রপাতের অবস্থান। তাই স্বাভাবিকভাবে খোলা জমি, জঙ্গল, মাঠ, সবুজ দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। বন্ধুরা, কেমন লাগছে এই যাত্রাপথ এবং ছত্তিশগড়ের এই ভিডিও এবং এই পর্বগুলি অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। চলুন দেখে নিই ব্লগের পরবর্তী অংশ। এসে পৌঁছেছি চিত্রধারা ওয়াটারফলসের কাছে। রাস্তা খুব একটা ভালো নয়, দূরে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে হেঁটে হেঁটে এইখানটা ক্রস করে ভেতর দিকে যাব। দেখা যাক কতটা সুন্দর আজকের চিত্রধারা ওয়াটারফলস। চিত্রাকর্ষক চিত্রধারা ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে আছি। খুব একটা বিশাল কোনো জল পড়ছে না, মোটামুটি জল পড়ছে, কিন্তু প্রকৃতি পাহাড় সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে এই চিত্রধারা ওয়াটারফলস। দূরে পাহাড়, দুর্গমতা সব মিলিয়ে জলধারা নিচের দিকে নেমে যাচ্ছে। চিত্রধারা ওয়াটারফল থেকে চিত্রকূট ওয়াটারফলের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। পরিষ্কার ঝকঝকে হাইওয়ে, দুধারে চোখ জোড়ানো সবুজ ও জলাভূমি, তাকেই পাশে রেখে ছুটে চলল আমাদের গাড়ি। কিরকম লাগছে ছত্তিশগড় তথা জগদলপুর ভ্রমণ? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই ভ্রমণের পরবর্তী অংশ। হ্যালো বন্ধুরা, চলে এসেছি চিত্রকূট জলপ্রপাত দেখতে। চিত্রধারা জলপ্রপাত দেখলাম, এবার এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে চিত্রকূট জলপ্রপাত, তো সেটা দেখে নিই। চলো। এখানে রয়েছে একটি শিব মন্দির, আর এই দিকে রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ইন্দ্রাবতী নদী পড়ছে। একদম সুন্দর একটা ভূমিরূপের সৃষ্টি হয়েছে, সেখান থেকে ঝাঁপিয়ে পড়ছে নিচের দিকে। ওই দূরে সমস্ত লোকজন দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে দেখা যায় চিত্রকূট জলপ্রপাত। এদিকে তার দেওয়া রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনেই রয়েছে ভারতের নায়াগ্রা। ভারতের নায়াগ্রা অর্থাৎ চিত্রকূট জলপ্রপাত। বিপুল জলরাশি নিয়ে ইন্দ্রাবতী নদী ওপর থেকে নিচে নেমে পড়ছে, একটু খারাপ ভূমিরূপের জন্য, একটু কি বলবো, একটুখানি বন্ধুর ভূমিরূপের জন্য বা বন্ধুর প্রকৃতির কারণে এই নয়নাভিরাম জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। অসাধারণ সুন্দর একটা চিত্র ধরা পড়ছে আমার ক্যামেরায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই সুন্দর ভূপ্রকৃতি, এই সুন্দর ছত্তিশগড়কে। কিরকম লাগছে? অপূর্ব সুন্দর লাগছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন এখানকার। ছত্তিশগড়ের বাস্তার জেলায় ইন্দ্রাবতী নদীর ওপর প্রায় 95 ফুট উচ্চতা থেকে নেমে আসা এই বিখ্যাত জলপ্রপাত হল চিত্রকূট জলপ্রপাত। ভারতের নায়াগ্রা নামেও পরিচিত এটি, কারণ উচ্চতার খুব বেশি না হলেও এর বিস্তৃতি প্রায় 300 মিটার পর্যন্ত। বর্ষাকালে বলাই বাহুল্য ইনি সম্পূর্ণরূপে স্বমহিমায় দেখা দেন।
আপনারা চাইলে এখানে বোট ভাড়া করে চিত্রকূট জলপ্রপাতকে সামনে থেকে ঘুরে আসতে পারেন। অবশ্যই বর্ষাকালে এই পরিষেবাটি বন্ধ থাকে। বর্তমানে এই চিত্রকূট জলপ্রপাত লাগোয়া ডান্ডামি গভর্নমেন্ট রিসর্ট গজিয়ে উঠেছে। আপনারা চাইলে এই রিসর্টে থেকেও এই অসামান্য সুন্দর জলপ্রপাতকে পূর্ণিমা রাতে, গোধূলি আলোয়, রাতের আধারে ও ভোরের দৃশ্যে উপভোগ করতে পারেন। রিসর্ট বুকিং এর জন্য যে লিংক এবং তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারেন। জলপ্রপাতের একপাশে রিসর্টের মধ্যে বেশ সুন্দর লন। লনের পাশে রাস্তা দিয়ে হাঁটলে চিত্রকূট জলপ্রপাতের দৃশ্য চোখে লেগে থাকে। গাঢ় লাল মাটির রাস্তা ধরে আবারও ছুটে চলেছি তাম্রঘুমার জলপ্রপাত দর্শনে। রাস্তা সংকীর্ণ, দুপাশে ঘেঁষে ঘন হয়ে আছে চেনা অচেনা লতাগুল্ম ও গাছের সারি। আবহাওয়া বেশ গরম। এসি কাঁচ দেওয়া গাড়ির মধ্যে চড়ে বেশ আরাম করেই পৌঁছে গেলাম জলপ্রপাতের কাছে। তবে কাঁচ নামিয়ে মধ্যে মধ্যে টের পাচ্ছি বাইরের উষ্ণতা। এসে পৌঁছেছি তাম্রঘুমার জলপ্রপাতের সামনে। চিত্রকূট দেখে আমরা চলে এলাম তাম্রঘুমার জলপ্রপাত দেখতে। চিত্রকূট জলপ্রপাত এখানকার মেন অ্যাট্রাকশন হলেও তাম্রঘুমার জলপ্রপাতও কিন্তু এখান থেকে খুবই কাছে, এবং আপনারা যদি পারেন তাহলে এই জলপ্রপাতগুলো অবশ্যই একবার দেখে যাবেন। তো চলুন যাওয়া যাক, পায়ে পায়ে এগিয়ে যাই, দেখে নিই এই ছত্তিশগড়ের তাম্রঘুমার জলপ্রপাত ঠিক কতটা সুন্দর। চলুন সঙ্গে থাকুন আমার শেষ পর্যন্ত। আর অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন। তাম্রঘুমার জলপ্রপাতের সামনেও দেখলাম বেশ কিছু ওয়াচ পয়েন্ট বা ভিউ পয়েন্ট করা রয়েছে। ভিউ পয়েন্ট ছাড়িয়ে খানিক এগিয়ে গেলাম। চোখের সামনে 30 থেকে 45 মিটার উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ছে দুরন্ত তাম্রঘুমার। ছত্তিশগড়ের বাস্তার জেলা কাঙ্কের রেঞ্জে এর ভৌগোলিক অবস্থান। চারপাশের দুর্গমতা, ঘন অরণ্য ও নির্জনতাকে বুকে নিয়ে একা অবিরাম জলধারায় বয়ে চলেছে তাম্রঘুমার। আর হ্যাঁ, এটিও কিন্তু ইন্দ্রাবতী নদীরই এক উপনদীর অংশবিশেষ। কি বন্ধুরা, কিরকম দেখলেন তাম্রঘুমার জলপ্রপাত? দারুণ না? আমাদের তো দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।
আর চারদিকে ভর্তি দুর্গম পার্বত্য অঞ্চল, তার মাঝে এত সুন্দর একটা তাম্রঘুমার জলপ্রপাত। ওপর থেকে হিউজ একটা জলরাশি, ওপর থেকে একদম নিচের দিকে অনেক গভীরে একদম ঝাঁপিয়ে পড়ছে। আর চারদিকে পাহাড় জঙ্গল মিলে জাস্ট অদ্ভুত একটা প্রাকৃতিক পরিবেশ। এরকম আমি এত ঝর্ণা দেখেছি, কিন্তু ছত্তিশগড়ের মতো এত সুন্দর ঝর্ণা মনে হয় কোথাও দেখিনি। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন ঋতিকাস ব্লগকে। চলে এসেছি মান্ডিঘুমার জলপ্রপাতের কাছে। একদম সামনেই যেটা তাম্রঘুমার দেখলাম, একদম তার একটুখানি ডিস্টেন্সেই রয়েছে মান্ডিঘুমার ভিউ পয়েন্ট বা জলপ্রপাত। একটাই জলধারা পড়ছে ওপর থেকে নিচে। আর এখানে মেন অ্যাট্রাকশন যেটা, সেটা এটার ভিউ। সাধারণ সুন্দর একটা ভিউ চোখের সামনে ধরা পড়ছে। দুর্দান্ত নীল হয়ে গেছে পেছনের পাহাড়গুলো, সামনের উপত্যকাগুলো সবুজ। এই দুর্দান্ত একটা ভিউ। আগের জলপ্রপাত তাম্রঘুমার থেকে এর দূরত্ব খুব কম, উচ্চতা আনুমানিক 25 থেকে 30 মিটার। এটিও ইন্দ্রাবতীর উপনদী দ্বারা তৈরি। আসলে ইন্দ্রাবতী ছত্তিশগড় রাজ্যের এক উল্লেখযোগ্য অন্যতম প্রধান নদী হিসাবে বিখ্যাত। তবে যতদূর চোখ যায়, নীলচে হয়ে আসা পাহাড়, অন্ধকার নেমে আসা ধোঁয়াটে অরণ্য, দুর্গমতার আর এক নাম বুঝি ছত্তিশগড়ের এই জলপ্রপাতগুলি। প্রচন্ড খিদের চোটে এই যে জিনিসপত্র কিনে খেতে শুরু করে দিয়েছি। আজকে নারায়ণপাল মন্দির দেখে আমরা অ্যাকচুয়ালি, আপনারা যদি আসেন, একটা কথা বলে রাখি, এই চত্বরে এই মান্ডাঘুমার ফলস বা যে ফলসগুলো দেখছেন পরপর আপনার চিত্রকূট জলপ্রপাত, চিত্রধারা, এই অঞ্চলগুলোতে কিন্তু একদমই লাঞ্চের ব্যবস্থা নেই, শুধুমাত্র চিত্রকূট জলপ্রপাতের ওখানে ছাড়া। আপনারা যদি আসেন অবশ্যই চিত্রকূট জলপ্রপাতের ওখানে, এখানে বড্ড নয়েজ আসবে, আপনারা যদি আসেন অবশ্যই চিত্রকূট জলপ্রপাতের ওখানে লাঞ্চ করে নেবেন, নাহলে এই চত্বরটা ঘুরতে ঘুরতে আপনাদের লাঞ্চ টাইম পেরিয়ে যাবে, প্রচণ্ড খিদে পেয়ে যাবে, যেটা আমাদের এখন হয়েছে। তো আমরা এখন নারায়ণপাল মন্দির দেখব, দর্শন করার পরে লাঞ্চ করব। চলুন দেখে নিই নারায়ণপাল মন্দিরটি কতখানি সুন্দর। আসুন। নারায়ণপাল মন্দির হলো ছত্তিশগড়ের বাস্তার জেলার এক প্রাচীন মন্দির। মন্দিরটি ছত্তিশগড়ের নারায়ণপাল গ্রামে অবস্থিত। আনুমানিক 1100 থেকে 1200 শতকে এটি নির্মাণ করা হয়। নির্মাণ করেন রাজা জয়মন দেব, যিনি ছিলেন নাগবংশী রাজবংশের রাজা। মন্দিরটির গঠনশৈলী পাথরের সূক্ষ্ম কারুকার্য, শিলালিপি কিন্তু আজও বয়ে নিয়ে চলেছে সে যুগের এক গৌরবময় অধ্যায়। মন্দিরের আরাধ্য দেবতা শ্রী বিষ্ণু। এটি ছিল আজকের জগদলপুরের শেষ স্পট, অর্থাৎ এটি ছিল এই ট্যুরের অন্তিম স্পট। এরপর রাস্তায় লাঞ্চ সেরে ফিরে যাই জগদলপুরের হোটেলে। রাতে আমরা জোম্যাটো অ্যাপ থেকে খাবার আনিয়ে ডিনার করে নিই, কারণ যে অঞ্চলে আমাদের হোটেলটি ছিল তার আশেপাশে খুব ভালো ডিনার করার লোকেশন খুঁজে পাইনি। এবার পালা বাড়ি ফেরার। পরদিন ভোর 4টে নাগাদ রওনা দিই জগদলপুরের স্টেশনের উদ্দেশ্যে। তখনও জগদলপুর শহরের ঘুম ভাঙেনি। ঘুমন্ত জগদলপুরকে বিদায় জানাই নীরবে। চেপে পড়েছি আজকে শেষ ট্রেনে। তো মন খুবই খারাপ আমার
দেড় বলতে পারেন, ফিরে যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। এখন দাঁড়িয়ে আছি জগদলপুর স্টেশনে। জগদলপুর স্টেশন থেকে চলে যাব হাওড়া দিকে। এটা যেখানে দাঁড়িয়ে আছি আমি সেটা হচ্ছে জগদলপুর হাওড়া এক্সপ্রেস। এখান থেকে জগদলপুর থেকে ফেরার জন্য এই ট্রেনটাই সবচেয়ে ভালো অ্যাভেলেবেল। তো সকালবেলা 5টা 5-এর এখানে ট্রেন, তো আমরা উঠলাম 4টে। তো আমরা সুধা প্যালেস থেকে স্টেশনের দূরত্ব যেহেতু খুব বেশি নয়, তো 4টে উঠে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল তিনি আমাদের পৌঁছে দিয়ে গেলেন। এবার বলি আমাদের গাড়িতে যে খরচা হলো, টোটাল আমাদের ডে 1 এবং ডে 2 এই দুটো ট্যুরের জন্য আমাদের টোটাল খরচা হয়েছে 5,500 টাকা। আর 500 টাকা লেগেছে মান্ডোয়া ফলস দেখার জন্য। এবার আমাদের গাড়ির ড্রাইভার ছিল দীপক বলে একজন, দীপক তিওয়ারি। আমাদের গাড়ির ড্রাইভার ছিল দীপক তিওয়ারি বলে একজন। এর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু একটা জিনিস বলে দিই, ইনি কিন্তু খুব আমি খুব বেশি রেকমেন্ড করবো না এনাকে, কারণ এনার কথার খুব একটা দাম নেই। ইনি বেশ ভালো মানুষ, কিন্তু এনার সাথে যারা কাজ করেন, মানে যে সমস্ত ড্রাইভারগুলো ইনক্লুডেড রয়েছে, তারা কিন্তু আপনাকে প্রথম ফার্স্ট যে ড্রাইভার ছিলেন তিনি যথেষ্ট ভালো ঘুরিয়েছেন, কিন্তু সেকেন্ড যে ড্রাইভার ছিল, সেকেন্ড ড্রাইভার কিন্তু বেশ খারাপ ব্যবহার ওনার, এবং ঘোরাতে চাইছিলেনও না। তো এই যে সমস্ত স্পটগুলি আমি ভিডিওতে দেখিয়েছি, সেই স্পটগুলোতে অবশ্যই ঘুরবেন। এছাড়াও কিছু স্পট যদি আপনারা দেখতে চান, সেগুলোও আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আর দান্তেওয়াড়া টেম্পলের জন্য কিন্তু 2000 থেকে 2500 টাকা আলাদা করে লাগবে, কারণ ওই টেম্পলটা একটু বেশ ডিস্টেন্সে অবস্থান করছে, মেন 90 কিলোমিটার দূরে অবস্থান করছে। তো আপনারা যদি যেতে চান, একটু এক্সট্রা টাকা খরচা করে ওই মন্দির দর্শন করতেই পারেন। তো আজকের মতন টাটা, কারণ আজকে আমরা চলেছি হাওড়ার পথে, মন খুবই খারাপ। চলুন টাটা, আবার নেক্সট ট্যুরে আপনাদের সাথে দেখা হবে। বাই। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।